Hello everyone, welcome to SS Easy Education. Today we will learn about salary, and here in this chapter we will learn meaning of salary, definition of some terms, elements of salary, provident fund and math. For your betterment, I part this chapter in two videos. So the definition of salary. What is the definition of salary? The definition of salary is given in IT Ordinance section 2 subsection 58, and according to this section, salary means periodical payment made for work to an employee from an employer for the service to him. According to section 258 of ITO, salary includes any pay or wages, any annuity, pension or gratuity, any fees, commission, allowance, perquisites, profit in lieu or addition to the wages, and lastly any advance of salary. That is আমরা 20 নম্বর সেকশনে বলছি যে আমাদের ইনকাম ট্যাক্সে 7টা হেড রয়েছে এবং এই 7টা হেডের মধ্যে স্যালারি হচ্ছে প্রথম হেড, আর এই প্রথম হেডকে ডিফাইন করা হয়েছে 258 এ আইটি অর্ডিন্যান্সে। এখানে ওইভাবে ডেফিনেশন দেওয়া নাই, এখানে বলা আছে যে কি কি এর মধ্যে আসবে, অর্থাৎ কোন জিনিসগুলা স্যালারির মধ্যে থাকবে। পেমেন্ট থাকবে, ওয়েজ থাকবে, অ্যানুইটি, গ্র্যাচুইটিগুলো থাকবে কি থাকবে না সেটার একটা লিস্ট দিয়ে 2-58 নম্বর সাবসেকশনে এটা বলা হয়েছে। নাও উই উইল সি দ্য চার্জেবিলিটি অফ ইনকাম আন্ডার স্যালারি। আসলে চার্জেবিলিটি ইনকাম আন্ডার স্যালারিটা আমাদের কেন পড়তে হয়? এটা পড়ার কারণ হচ্ছে যে স্যালারির কোন কোন বিষয়গুলোকে আমরা ট্যাক্সের জন্য চার্জেবল করব, অর্থাৎ আমরা ট্যাক্স ইম্পোজ করব। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্যালারির ক্ষেত্রে উই উইল ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য এমপ্লয়ি অ্যান্ড দ্য এমপ্লয়ার। তো এখানে এমপ্লয়ি সাধারণত কি হয়, এমপ্লয়ি গেট সাম স্যালারি ফ্রম হিজ এমপ্লয়ার অর হার এমপ্লয়ার। তো এই জন্য বলছে ইট কম্প্রিহেন্ডস এভরি পেমেন্ট, মানে প্রত্যেক ধরনের পেমেন্টই যেটা তার এমপ্লয়ার তাকে করে থাকে। কোনো ডিও হতে পারে, অথবা এমন যদি হয় যে অ্যাডভান্স কোনো স্যালারি হতে পারে, ওকে ইট ক্যান বি অলসো বাই দ্য এমপ্লয়ার অর ফর্মার অন দ্য অ্যাকাউন্ট অফ সার্ভিস রেন্ডার্ড। ইভেন এনি কাইন্ড অফ নন মনিটারি বেনিফিটস, that is perquisites, these are also valued in accordance with the specified rules and assessed to the tax. So the following income shall be chargeable to the income tax under the salaries as per section 21(1) of the ITO 1984. Any salary and due from an employer or a former employer to an assessee in the income year, whether paid or not. And then next number is any salary paid or allowed to him in the income year by or on behalf of an, though not due or before it become due to him, and any arrears of salary paid or allowed to him in the income year by or on behalf of an employer if not charged to income tax for any earlier income year. On the other hand, section 21(1) also provides that whether any amount of salary of an assessee is ever included in his total income of an income year or on the basis that it had become due or that it had been paid in advance in that year, that income shall not again be included in his income another year or any other year. So here বলা হচ্ছে যে যাই হোক না কেন সেকশন 21(1) আরও বলা আছে যে যদি কোনো অ্যামাউন্ট, অর্থাৎ স্যালারি কোনো অ্যাসেসির কোনো অ্যামাউন্ট যদি ইনক্লুড করা হয় তার টোটাল ইনকামের সঙ্গে, যদি কোনো ইনকাম ইয়ারে কিসের ভিত্তিতে, অন দ্য বেসিস দ্যাট ইট হ্যাড বিকাম ডিউ, এটা ডিউ হয়ে গিয়েছিল, অর দ্যাট ইট হ্যাড বিন পেড, অথবা এটা পরিশোধিত হয়ে গিয়েছে, হয়তোবা হয়ে গেছে অ্যাডভান্স ওই অর্থ বছরেই, that income shall not again be included in his income any other year. অর্থাৎ কোনো ডিউ ইনকাম বা কোনো অ্যাডভান্স ইনকাম যদি কোনো অর্থ বছরে কোনো একজন এমপ্লয়ির অ্যাড করা হয়, ট্যাক্সেবল ইনকামের সঙ্গে যোগ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ইনকাম আর পরবর্তী কোনো অর্থ বছরেই যোগ করা যাবে না, এবং এটাই কিন্তু এর লিমিটেশন। এখন আমরা এখানে দেখব কিছু ডেফিনেশন। তো এই ডেফিনেশনগুলো আসলে মুখস্থ করে নিতে হবে। দ্যাট ইজ পারকুইজিট, প্রফিট ইন লিউ, ওয়েজেস, এমপ্লয়ি, এমপ্লয়ার। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেফিনেশনটাই আমি একটু পড়ে যাচ্ছি, সেটা হচ্ছে পারকুইজিটস।
This is a casual emolument or benefit attached to an office or position in addition to salary or wages. Perquisites may be given in a variety of forms. That is, it can be given as a home accommodation, or your employer can give you a trip or some money. They may be received in cash or in kind. That is, you can receive it in cash or any kind. Perquisites may be given a variety forms. এই জন্যই বলা হচ্ছে যে বিভিন্নভাবে পারকুইজিটস দেওয়া যায়। তারপরও আবার বলছে দেখো আইটিও অর্ডিন্যান্সের 202 নাম্বার সেকশনের 45 সাবসেকশনে পারকুইজিটকে ডিফাইন করা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে। তো কি কি আসলে পারকুইজিট বলা হয়েছে দেখো, এনি পেমেন্ট মেড টু অ্যান এমপ্লয়ি বাই অ্যান এমপ্লয়ার ইন দ্য ফর্ম অফ ক্যাশ অর ইন এনি আদার ফর্ম, look now, excluding basic salary, festival bonus, intensive bonus not exceeding 10% of disbursement profit and relevant income year, advance salary, these are not included, these are excluded totally. So employee যদি এ ধরনের পেমেন্ট করে তাহলে এই হেডে পড়বে, আর এর বাইরে যদি হয় তাহলে কিন্তু পারকুইজিটের মধ্যে যাবে। নাম্বার, এনি বেনিফিট whether convertible into money or not provided to an employee by the employer called by whatever name other than contribution to a recognized provident fund, approved pension fund, approved gratuity fund and approved superannuation. Perquisite includes the value of rent-free accommodation, the value of any concession in the matter of rent respecting any accommodation, any sum payable by the employer, whether directly or indirectly as insurance premium for the assessee or his or any of his dependent child. সো দিজ আর দ্য পারকুইজিট, অর্থাৎ এটা টাকা হতে পারে, টাকা নাও হতে পারে, কোনো রকমের কোনো সুযোগ সুবিধা যদি মালিক কর্তৃক কোনো এমপ্লয়ি পেয়ে থাকে তাহলে আমরা জানি যে সেটাকে কনভার্ট করে আমরা, আমাদের সূত্র আছে, ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে দিয়ে আমাদের ট্যাক্সেবল করতে হয়। তো আমরা বলবো যে পারকুইজিট মানেই হচ্ছে কোনো বেনিফিট, এবং সেই বেনিফিটটা চাইলে আমরা টাকাকেও কনভার্ট করে ফেলতে পারি। তবে এখানে নিচে যে পয়েন্ট আছে ইট ইনক্লুডস দিয়ে যে 3টা পয়েন্ট উল্লেখ করা আছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যদি আমার হাজব্যান্ড যদি চাকরি করে বা সে যদি কোনো তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে বা তার জন্য যদি আমরা বাচ্চারা যদি কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেয়ে থাকি যার প্রিমিয়াম অফিস পে করে, এটা কিন্তু পুরোটাই পারকুইজিট হবে। দেন নেক্সট, দ্য ভ্যালু অফ এনি বেনিফিট প্রোভাইডেড ফ্রি অর কাস্ট অর অ্যাট এ কনসেশনারি রেট। কনসেশনারি রেট মানে হচ্ছে কমায় আনা, অর্থাৎ আমাকে আমার এমপ্লয়ার কোনো একটা সুবিধা পে করলো, কিন্তু সেই সুবিধার জন্য আমি দেখা যাচ্ছে 2000 দিলাম, কিন্তু আমার এমপ্লয়ার সেখানে অগ্রিম আরও কিছু টাকা দিয়েই রেখেছে বা এমপ্লয়ার কন্ট্রিবিউট করেছে। দ্য সাম পেড বাই অ্যান এমপ্লয়ার ইন রেসপেক্ট অফ এনি অব্লিগেশন অফ অ্যান এমপ্লয়ি, অথবা এমপ্লয়ির কোনো একটা জায়গায় অব্লিগেশন আছে, যেমন দেখা যাচ্ছে এমপ্লয়িরা হয়তো বা কোনো একটা জায়গা থেকে টাকা লোন করতে পারে, সেই লোনের কিছু অংশ এমপ্লয়ার দিবে, কিছু এমপ্লয়ি দিবে। সো এগুলাই পারকুইজিট। তার মানে হচ্ছে পারকুইজিট হলো একটা ক্যাজুয়াল ইমুলমেন্ট, ফি, প্রফিট, এবং অবশ্যই দিস ইজ অ্যাটাচ টু অ্যান অফিস অর দ্য পজিশন, দ্যাট ইজ অর্থাৎ কোনো এমপ্লয়ি তার পদাধিকার বলে, তার পজিশন বলে কিন্তু এটা পাবে। অর্থাৎ দেখা যাচ্ছে সে হাই পদে পদোন্নতি পেল, তারপরে সে হয়তো বা গাড়ি পাবে, বাড়ি পাবে। দিজ আর দ্য পারকুইজিটস। দেন প্রফিট ইন লিউ অফ স্যালারি। প্রফিট ইন লিউ অফ স্যালারি ইট includes in section it stated in section 250 and এর মধ্যে কি কি থাকবে, the amount of compensation due to or received by an assessee from his employer at or in connection with the modification of any terms and condition relating to his employment, and any payment due to or received by an assessee from provident or other fund to the extent to which it does not consist to contribution by the assessee and interest on such contribution. Thus বলা হচ্ছে স্যালারির পরিবর্তে কোনো লভ্যাংশ, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো একজন এমপ্লয়ির স্যালারি এত বেশি, আরও যদি স্যালারি দেয় তাহলে অনেক ট্যাক্সেবল হবে, তখন ঠিক আছে স্যালারি না, অন্য কোনো নামে এটা এমপ্লয়ার আর দিয়ে থাকে, তবে যে নামেই দিক না কেন সেটাও কিন্তু আমরা ট্যাক্সেবলের মধ্যে নিয়ে আসব। দেন পরের ডেফিনেশন, then another employee and employer. I think employee, that is, it means the person who work for the employer. এটা 28 নম্বরে বলা আছে যে আমরা যারা অর্থাৎ আমাদের নিয়োগকর্তার জন্য কাজ করব তারাই এমপ্লয়ি। সো এমপ্লয়ি ইন রিলেশন টু কোম্পানি ইনক্লুডস দ্য ম্যানেজিং ডিরেক্টর, এনি আদার ডিরেক্টর অর আদার পারসন
who, irrespective of his designation, perform any duties or functions in connection with the management of the affairs of the company. And then employer, generally employer means a person or an organization who appoints, recruits the employee to work for him according to the instruction. অর্থাৎ যাদেরকে এমপ্লয়ীদেরকে যারা নিয়োগ দেয় তারাই হচ্ছে এমপ্লয়ার। তো এই দুইটা ডেফিনেশন তোমরা একটু পড়ে নিবে, এটা তোমাদের জন্য দরকার। এমপ্লয়ার মিন্স এ কোম্পানি, any diplomatic consular, trade mission, office of any other government organization located in Bangladesh maintain a provident fund for the benefit of Bangladesh employees of such mission of office. আর 2 নম্বরে যেটা বলা হচ্ছে কোম্পানি ফার্ম, এরা কি করে? হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি or an individual engaged in a business or profession, the profit and gain whereof is maintaining a provident fund for the benefit of his or its employees. And then last, wages. Wages is a pledge or payment of usually monetary by an employer, especially for labor or service, usually according to the contract on an hourly, daily, unit work basis. It often includes commission, profit sharing, and amount paid by the employer for insurance, pension, hospitalization, and other benefits. Generally, here the nature of work is mechanical. অর্থাৎ ওয়েজেস হচ্ছে এমন একটা পেমেন্ট, এটা একটা মনিটারি পেমেন্ট এমপ্লয়াররা সাধারণত কি লেবার ওর সার্ভিসের পরিবর্তে দিয়ে থাকে। হ্যাঁ, এটা আওয়ারলি, ডেইলি, ইউনিট ওয়ার্ক বেসিসেও হতে পারে। সো ওয়েজেস এই কয়েকটা ডেফিনেশান আমাদের লাগবে, এই জন্য আমরা এই কয়েকটা ডেফিনেশান পড়ব। তো এখন আমরা চলে যাব এলিমেন্টস অফ স্যালারিতে। এলিমেন্টস অফ স্যালারি এবং তার ব্যাখ্যায় প্রথমেই আমরা এখানে দেখব যে আসলে স্যালারিতে কি কি দেওয়া হয়ে থাকে। তো যখন কোনো এমপ্লয়ার স্যালারি দেয় তখন এই যে নিম্নলিখিত বিষয়গুলো আছে আমরা বলছি, এর সবগুলো হতে পারে বা এর কোনোগুলো হতে পারে, এগুলো সাধারণত এমপ্লয়াররা এমপ্লয়ীদেরকে দিয়ে থাকেন। তো প্রথমেই যেই এলিমেন্টটা থাকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেসিক স্যালারি। তো বেসিক স্যালারি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এর ওপরে ভিত্তি করেই কিন্তু এমপ্লয়াররা অন্য সব বেনিফিট দেয়। ডার্নেস অ্যালাউন্স আমরা বলি, বোনাস বলি, যাই বলি না কেন, আমরা জাস্ট বলে দেই বেসিকের 10%, 20%, 15%, সো বেসিক ইজ ইম্পর্ট্যান্ট। তো এই জন্যই বলতেছে অ্যাকর্ডিং টু রুল 33(2) basic salary is an amount of paid or payable by the employer or his representative to the employer or his representative to the employee on a monthly basis or otherwise, but it does not include. তার মানে আমরা এখানে দেখছি যে বেসিক স্যালারি অবশ্যই কি হবে, মান্থলি বেসিসে হবে এবং এটা এমপ্লয়ার এমপ্লয়িকে দেবে। কিন্তু এর মধ্যে আবার একটা জিনিস বলছে যে এই যে বেসিক স্যালারিটা আমরা দিচ্ছি এইটা নিম্নলিখিত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করবে না, অর্থাৎ বেসিক স্যালারি কখনো ডার্নেস অ্যালাউন্সকে অন্তর্ভুক্ত করবে না। ওকে, সুপার অ্যানুয়েশন অর রিটায়ারমেন্ট বেনিফিটস যা আছে এটা কিন্তু বেসিক স্যালারি নয়। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু এ রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড or a fund to which the Provident Fund Act 1925 applies and the invest credited on the accumulated balance of an employee in such fund. Allowances which are exempt from the payment of tax, অর্থাৎ ট্যাক্সের যে অ্যালাউন্সগুলো আছে যেটা আমরা ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে যেগুলো বাদ যাবে, these are not included. এখন বেসিক স্যালারি তো আমরা জানলাম, কিন্তু এখন এটা কি জিনিস বা অঙ্কে আমরা কিভাবে পাবো? তো অঙ্কে আমরা আসলে এটাকে 4 রকমভাবে দেখতে পেতে পারি, যে কোনো একরকমভাবে। তো এক্সপ্লানেশন 1 হচ্ছে প্রথম সিকোয়েন্স, যে একজন ব্যক্তি মাসে 10,000 টাকায় বেতন পায় পার মান্থ, তাহলে তার বেসিক স্যালারি কত? এই জন্য এক্সপ্লানেশন 1 এখানে বলা হচ্ছে ইফ দ্য বেসিক স্যালারি অফ মিস্টার এক্স ইজ টাকা 10,000 পার মান্থ, টোটাল অ্যানুয়াল বেসিক স্যালারি কি হবে? সো অ্যানুয়াল স্যালারি 10,000 গুণন 12, 1,20,000 টাকা। ইট উইল বি অ্যাডেড অর ইনক্লুডেড অ্যাজ এ পার্ট অফ দ্য টোটাল ইনকাম, অর্থাৎ এইটা তার টোটাল ইনকামের সঙ্গে যোগ করা হবে। দেন এক্সপ্লানেশন 2, এক্সপ্লানেশন 2তে বলা হচ্ছে যে মিস্টার আর হ্যাজ উইথড্রন মান্থলি স্যালারি অফ 7,000 টাকা অন জুলাই 2018 in the scale of টাকা 6,200, 10,000
and his date of yearly salary increment falls on March 1st, his basic salary for the income year 2018-19 will be computed in the following way. সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিম্পলি বলেনি যে তার স্যালারি 7,000 টাকা 12 মাস প্রতি মাসে তার এটা ছিল, এখানে বলেছে যে 7,000 টাকা মান্থলি ইনকাম, কিন্তু তার এখানে একটা স্কেল দেওয়া আছে অর্থাৎ 6,000, 200, 10,000। এই স্কেলের অর্থ হচ্ছে যে যখনই ওই ব্যক্তির কোনো ইনক্রিমেন্ট হবে সেই ইনক্রিমেন্ট হবে 200 টাকা, অর্থাৎ তার টাকা বাড়লে 200 টাকা বাড়বে, মাঝের অংশটা বাড়বে, আর 10,000টা হচ্ছে এই পদে তার লাস্ট স্কেল হবে। এখন দেখো ইয়ারলি স্যালারি ইনক্রিমেন্ট মার্চের 1 তারিখে পড়েছে, তাহলে 18-19 অর্থ বছরে তার কি হবে কম্পিউটেশন? 7,000 টাকা কিন্তু তার সে জুলাই 2018-তে তার স্যালারি ছিল, জুলাই 2018। তার মানে আমাদের অর্থ বছর শুরু হয় জুলাই 2018 থেকে শুরু হয়ে জুন 2019 পর্যন্ত চলেছে, 12 মাস। সো জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেতন কিন্তু 7,000, কিন্তু তারপরে ওই ব্যক্তির বেতন 7,200, অর্থাৎ পরের যে কয়েকটা মাস থাকবে 1 মার্চ মানে মার্চ, এপ্রিল, মে, জুন, আবার বলছি মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাসের জন্য তার বেতন হবে 7,200 টাকা। যদি বলি যে এটা কেন, তাহলে তোমরা একটু ভালোভাবে খেয়াল করো প্লিজ, যে আমরা কিন্তু বলেছি এখানে 2018 সালের জুলাই মাস, তাহলে আমাদের কিন্তু জুলাই মাসেই কিন্তু আমাদের অর্থ বছর শুরু হয়েছে, তার মানে জুলাই থেকে সে 7,000 টাকায় পাইছে। তার বর্ধিত বেতন 7,200, আমি ওই জন্যই ওখানে দেখো ব্লু কালারে করা আছে যে তার ইয়ারলি ইনক্রিমেন্ট ফলস অন মার্চ 1st। তাহলে তার বেসিক স্যালারি আমরা 18-19-এর জন্য হিসাব করব, 8 মাসের জন্য আমরা বলবো যে সে 7,000 টাকা করে পাইছে, 27-এ 56,000, আর বাকি 4 মাসের জন্য 7,200 করে 4 দিয়ে গুণ করে 28,800 টাকা হয়ে যায়। সো টোটাল অর্থাৎ 28,800 আর 56,000 যোগ করলে হয় 84,800 টাকা। এই হচ্ছে এক্সপ্লানেশন 2। পরের এক্সপ্লানেশন, মিস্টার আর হ্যাজ মান্থলি স্যালারি অফ টাকা 7,000। ওকে, বলছে যে তার মান্থলি স্যালারি হচ্ছে 7,000 টাকা। জুন 2019-এ তার স্কেল অন জুন 2019, তার মানে জুন 2019-এ কিন্তু উনি 7,000 টাকা পাইছেন, আমি এটা বললাম। স্কেল ছিল 6,000, 200, 10,000। অ্যানুয়াল ইনক্রিমেন্ট রেট আমরা বলছি মার্চ 1st। হিজ বেসিক স্যালারি ফর দ্য ইনকাম ইয়ার 2018-19 উইল বি কম্পিউটেড ইন দ্য ফলোয়িং ওয়ে। এখানে আমি তোমাদেরকে বোঝার জন্য আবারও বলছি, আমি জুন 2019-এ 7,000 টাকা বেতন তুলেছি, আর আমার বেতন বেড়েছে মার্চে, তার মানে কি মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাসে আমার বেতন বেড়ে হয়েছে 7,000 টাকা। কিন্তু আমার তার আগে থেকে অর্থাৎ 2018 সালের জুলাই থেকে কিন্তু আমি বেতন পাইছি 6,800 টাকা। তাহলে এই 6,800 টাকাকে আমার 8 দিয়ে গুণ করতে হবে, আর 7,000 টাকাকে আমার 4 দিয়ে গুণ করতে হবে। তো এই গুণ করবার ফলে আমার বেতন দাঁড়ায়, ওই বেসিক স্যালারি, সব বেতন না, আমার বেসিক স্যালারি দাঁড়ায় 82,400 টাকা। সো হিয়ার we will see that from 1/7/2018 to 28/2/2019, that is for 8 month, অর্থাৎ একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসের আমার বেতন এখানে দেখানো হচ্ছে, আর পরে 4 মাসের বেতন। পরবর্তীতে এই দুটা যোগ করে যে টাকাটা হবে ওটাই ওই ব্যক্তির ওই অর্থ বছরের টোটাল বেসিক স্যালারি হবে। আমাদের মনে রাখতে হবে যে বেসিক স্যালারিটা ওই ব্যক্তির 12 মাসের একেবারে টোটাল স্যালারিটা হবে। এখন যদি এমন হয় যে আমি জয়েনই করেছি এপ্রিলে, আমাকে ইনকাম ট্যাক্স অর্থাৎ রিটার্ন দাখিল করতে হচ্ছে, তাহলে তো আমি যেদিন জয়েন করছি সেদিন থেকে যে কয়েকদিনের হবে সেটাই আমি রিটার্ন দাখিল করব, ঠিক না? তবে অর্থ বছরের মধ্যে আমাদের 12 মান্থেই শো করতে হয়। 12 মান্থের মধ্যে আমার 4 মাসও হতে পারে, 10 মাসও হতে পারে, আবার 12 মাসও হতে পারে, এটাই নিয়ম। তো এখন এক্সপ্লানেশন 4, এক্সপ্লানেশন 4-এ গিয়ে বলছে দেখো যে মিস্টার আর উনি মান্থলি স্যালারি তুলেন কত? 7,000 টাকা। উনি তুলেছেন জুলাই 2018-তে, স্কেল 6,200, 10,000, এবং তার কি বলছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট ফলস অন মার্চ 26। হিজ বেসিক স্যালারি ফর দ্য ইনকাম ইয়ার 2018-19 উইল বি কম্পিউটেড ইন দ্য ফলোয়িং ওয়ে। অর্থাৎ এখানে একটা কিন্তু ভাঙা মাস আছে, মার্চের 26-এর
25 দিন আছে হচ্ছে তার বেতন 7,000 টাকা, আর বাকি 6 দিন যায় বেতন আছে কত, 7,200 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আগে আমরা টোটাল যেটা ভাঙাচুরা না, ভালো গোটা মাসটা আগে করি। 7,000 টাকা উনি পায় 8 মাস, 57,000 টাকা। মার্চের জন্য বেতনটা আমরা একটু আলাদা করে বার করব। 7,000 টাকা অর্থাৎ এটা তার 31 দিনের বেতন। 31 দিয়ে ভাগ করে একদিনের বেতন বের করে প্রথমে 25 দিয়ে গুণ করব, তাহলে 25 দিনের বেতন পাবো। তারপরে 7,200 টাকা ওনার 6 দিন পাইছে, তাহলে ওটাকে আমরা 31 দিয়ে ভাগ করে ওই টাকাকে 6 দিয়ে গুণ করব, করে যে টাকাটা হবে সেই টোটাল টাকাটা হয়েছে দেখো 7,039। তাহলে এই 7,039 আর বাকি যে কয় মাস, 3 মাস, 7,000 কত 200 টাকা তার বেতন। 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে একটু হিসাবে ভুল হয়েছে না, 3 7 21,000 নাকি 21,000 নয়, 3 7 21,600 টাকা হবে, ঠিক আছে। সো এই পরে হিসাবে যোগ ঠিক আছে, 48,639। ওকে। ডার্নেস অ্যালাউন্স, ডার্নেস অ্যালাউন্স হচ্ছে একেবারে সিম্পল ইকুয়েশন, সেজন্য এটা আমি আসলে গো থ্রো করবো না ওইভাবে। টোটাল অ্যামাউন্ট অফ দ্য ডার্নেস অ্যালাউন্স ইজ ট্যাক্সেবল, দেয়ার ফর ইনক্লুডেড আন্ডার দ্য হেড অফ স্যালারি। এখন এর ব্যাখ্যা দেওয়া আছে দেখো, যে যদি এমন হয়, ইফ মিনস মিস্টার আর এর ধরে নাও 10,000 টাকা পার মান্থ ওনার বেসিক স্যালারি, তাকে আমরা 10% রেটে আমরা দিলাম ডার্নেস অ্যালাওয়েন্সেস। তো এরকম ডার্নেস অ্যালাওয়েন্স বের করার আগেই আমরা শুরুতেই যেটা করব, বেসিক টোটাল বের করব এবং সেই টোটালের 10% করব, তাহলে ঝামেলা শেষ। সো 10,000 টাকা বেসিক স্যালারি, 10,000 টাকা করে আমরা কি করব, 12 দিয়ে একটা সিম্পলি গুণ করে দিব, দিয়ে 1,20,000 টাকা হয়ে যাবে। ফাইন। এখন 1,20,000 টাকার 10% হয় আমাদের 12,000 টাকা। দেখো আমি ইকুয়েশন করে দিয়েছি এখানে, 10,000 গুণন 12 1,20,000 এবং অর্থাৎ এখানে আমাদের হবে 12,000 টাকা। এই 12,000 টাকাই হচ্ছে ডার্নেস অ্যালাউন্স এবং এটা কমপ্লিটলি ট্যাক্সেবল ইনকাম, ইট উইল ইনক্লুডেড উইথ হিজ টোটাল ইনকাম। সিম্পল হিসাব বোনাসের, বোনাস যতই পাক যাই পাক না কেন পুরা অ্যামাউন্টই ট্যাক্সেবল হবে। এখানে বলা হলো দেখো মিস্টার এক্স 1,000 টাকা পার মান্থ বেসিক স্যালারি, টোটাল পার্ট অফ দ্য টোটাল ইনকাম উইল বি 10,000 ইন্টু 2, অর্থাৎ বলা হয়েছে যে মিস্টার এক্স তিনি কি পেয়েছেন, তিনি ধরো ঈদ, দুর্গাপূজা, খ্রিসমাস এগুলাতে আমরা যেমন বোনাস পাই, তিনি ধরো বছরে 2টা বোনাস পেতে পারেন বা 3টা বোনাস পেতে পারেন। তো আমরা এখানে ধরলাম যে তিনি 2টা বোনাস পেয়েছেন পার ইচ ইকুয়াল টু বেসিক স্যালারি, তার মানে 2টা বোনাস ইচ ইকুয়াল টু প্রত্যেকটা 2টা মিলে 10,000 না, কিন্তু পার বোনাস 10,000 টাকা। সো আমরা এখানে তাই দিলাম যে উনি পার বোনাস 10,000 টাকা করে 20,000 টাকা, ইট উইল অ্যাডেড ইনটু দ্য স্যালারি ইনকাম। স্পেশাল অ্যালাওয়েন্স, স্পেশাল অ্যালাওয়েন্স, বেনিফিট, পারকুইজিট যাই পাক না কেন, যেটা স্পেশালি নর্মালি কি করা হয়, এমপ্লয়ীদের অনেক বেশি জীবনযাত্রার মান এটাকে পূরণ করবার জন্য বা খরচ বেশি হচ্ছে সেটা একটু মিট আপ করবার জন্য এমপ্লয়াররা এমপ্লয়ীদেরকে একটু বেশি পেমেন্ট করে থাকতে পারে, স্পেশাল অ্যালাওয়েন্স দিয়ে থাকতে পারে। তো বলা হচ্ছে যে দ্য স্পেশাল অ্যালাওয়েন্স wholly and necessarily incurred in the performance of the duties of an office or employment of profit are totally exempt from tax. These are totally exempt, অর্থাৎ এটা তার টোটাল স্যালারির সঙ্গে যোগ হবে না। দেন উদাহরণ, মিস্টার এক্স ইজ গিভেন এ স্পেশাল অ্যালাওয়েন্স অফ টাকা 10,000 টু মিট সাম এক্সপেন্সেস হোললি ফর অফিসিয়াল পারপাস। ইট উইল নট বি ইনক্লুড আন্ডার দ্য ইনকাম ফ্রম স্যালারি হেড। তাকে স্পেশাল অ্যালাউন্স দেওয়া হয়েছে কি করবার জন্য, ফর অফিসিয়াল পারপাস। ওকে, দেন ইট উইল নট বি ইনক্লুডেড। ক্ষেত্রে কিন্তু হোললিও যদি অফিসিয়াল হয় বা পার্টলিও যদি অফিসিয়াল হয়, দুই ক্ষেত্রে কিন্তু সেটা এক্সক্লুডেড হবে, যোগ হবে না। মেডিকেল অ্যালাউন্স, where any amount is received or receivable by the employee by way of hospitalization, medical expenses or medical allowance. Amount, if any, so receivable or received exceed 10% of basic salary or 1,20,000 টাকা annually, whichever is less shall be included in his income. অর্থাৎ একজন ব্যক্তি আমরা বলতে পারি যে সর্বোচ্চ সে তার বেসিক স্যালারির 10% মেডিকেল অ্যালাউন্স হিসেবে দেখাতে পারে। কারণ কি বলা হচ্ছে, ইফ এক্সিড 10%। আচ্ছা, অথবা আর একটা সূত্র যে অথবা 1,20,000 টাকা, এটা ফর্মুলার 1,20,000, কিন্তু এই টাকা
অর্থাৎ বেসিকের 10% বা 1,20,000 টাকা, এই দুইটার যেটা কম তার সঙ্গে মাইনাস হবে। উদাহরণটা যদি আমরা পড়ি আমরা ক্লিয়ার হব। মিস্টার এক্স, তাকে 12,000 টাকা মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয়েছে। হিজ অ্যাকচুয়াল মেডিকেল এক্সপেন্সেস ইজ টাকা 10,000। অ্যাকচুয়াল মেডিকেল এক্সপেন্সেস যাই হোক না কেন, এইটা বর্তমানে অঙ্কে কোনো প্রভাবই ফেলবে না। অর্থাৎ এখানে আমাদের অঙ্কে অ্যাকচুয়াল এক্সপেন্সের কোনো স্বাদ নাই। তো তারপরে বলা হচ্ছে দেখো যে হিজ অ্যানুয়াল বেসিক স্যালারি বলেই দেওয়া হয়েছে, এখানে অ্যানুয়ালটাই একবারে তারা হিসাব করে দিছে 1,09,000। এখানে বলতে পারতো, এভাবেও থাকতে পারতো যে তার পার মান্থ বেসিক স্যালারি 9,000 বা 8,000 বা 7,000, তখন আমাদেরকে সেটা 12 দিয়ে গুণ করে বের করে নিতে হতো, ঠিক আছে। তো আন্ডার সাচ সার্কামস্টেন্সেস ট্যাক্সেবল মেডিকেল অ্যালাউন্সেস উইল বি ক্যালকুলেটেড ইন দ্য ফলোয়িং ওয়ে। মেডিকেল অ্যালাউন্স লেস টাকা 1,20,000, দিস ইজ দ্য ফর্মুলা। লেস টাকা 1,20,000 or 10% of basic salary. So now 10% of basic salary is here 10,900 taka, that is, and whichever is less means here 10,900 is less. So আমরা 10,000 এই 900 টাকাটা কি করব, মাইনাস করব 12,000 টাকা থেকে। সেটা মাইনাস করার পরে আমরা দেখব যে কত টাকা থাকে, 1100 টাকা। তো এই 1100 টাকায় ইট উইল বি অ্যাডেড টু হিজ টোটাল ইনকাম। এক্সপেন্সের এখানে কোনো স্বাদ নাই। একটা উদাহরণ দিই, ধরো আমি বললাম যে ওই ব্যক্তির বেসিক স্যালারি 1,20,000 টাকা। এখন সূত্র তোমাকে কি বলবে, 1,20,000 টাকা সূত্রে আছে 1,20,000 টাকা অথবা 10% অফ বেসিক স্যালারি। সো এই যদি উদাহরণই দিই তাহলে 10% অফ বেসিক স্যালারি আমার এই উদাহরণেই যদি হয় তাহলে 1,20,000-এর ক্ষেত্রে ওটা হবে 12,000 টাকা। আর ওই ব্যক্তি পাইছে কত মেডিকেল অ্যালাউন্স, 12,000-ই পাইছে। তাহলে লেস ওয়ান কোনটা হবে, ফর্মুলা অনুযায়ী হয় 1,20,000 টাকা, না হলে বেসিকের কি 10%। সো আমার 1,20,000 আর বেসিকের 10% হচ্ছে 12,000, আমার 12,000 ছোট, তাহলে আমি পাইছিও 12,000 টাকা। তাহলে 12,000 টাকা মাইনাস 12,000 টাকা 0। সো নো স্যালারি ও ইনকাম দ্যাট ইজ মেডিকেল অ্যালাউন্স উইল বি অ্যাডেড টু দ্য টোটাল ইনকাম। নাও তোমরা এই পয়েন্টটাতে অনেক অনেক ডিফারেন্স করে, অর্থাৎ বিভিন্ন অ্যামাউন্টের সংখ্যা বসায়, নাম্বার বসায় অঙ্ক করে তারপরে আমাকে কমেন্টসে ছবি তুলে পাঠাতে পারো বা আমাকে কমেন্টসে দেখাতে পারো যে সেটা ঠিক আছে কিনা। আমি ইনশাল্লাহ কমেন্টসে তোমাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। নেক্সট পরের পয়েন্ট, হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে 3টা ভাবে আমরা হাউস রেন্ট বা হাউস পেয়ে থাকতে পারি। নাম্বার 6 বলা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স ইন ক্যাশ, অর্থাৎ যদি আমরা রেন্টটা ক্যাশে পেয়ে যাই তাহলে কি হবে। সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে, যদি আমরা আমাদের বেসিক স্যালারি 50%-এর বেশি পাই অথবা 25,000 টাকা পার মান্থ করে ধরে 3 লাখ টাকা হয়, এর মধ্যে যেটা ছোট তো সেটা আমাদের স্যালারির সঙ্গে অ্যাড হবে। তো এখন যদি আমরা 50%-এর নিচে, আমরা ধরো যদি 40% হাউস রেন্ট অ্যালাউন্স পাই অথবা আমরা ধরো 50%ই পাই, এক্সিড করলো না 50%, তাহলে কিন্তু সেটা স্যালারি ইনকামের সাথে অর্থাৎ টোটাল ইনকামের সঙ্গে গিয়ে অ্যাড হবে না। বিকজ এখানে বলাই হচ্ছে যখন আমরা ক্যাশে পাবো সেই ক্ষেত্রে কি অ্যামাউন্ট এক্সিডিং 50% অফ বেসিক স্যালারি, অর্থাৎ বেসিককে টপকাতে হবে, 50% হয়ে যেতে হবে, বেসিকের 50% এক্সিড করে গেলে দেন। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হব। এক্সাম্পল দেখেন, অনেক সুন্দর করে বলা হচ্ছে মিস্টার এক্স, তাকে 20,000 টাকা তার বেসিক স্যালারি, তাকে মান্থলি 20,000 টাকা বেসিক স্যালারি দেওয়া হয়। হি ইজ অলসো গিভেন 60% অফ হিজ বেসিক স্যালারি। দেখো এক্সিড করে গেছে, 50% না। অ্যাজ হাউস রেন্ট অ্যালাউন্স, সো দ্য অ্যামাউন্ট আন্ডার দ্য হেড স্যালারি ইজ, হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে কত, অর্থাৎ তার যে বেসিক 20,000 টাকাকে 12 দিয়ে গুণ করলে হয় 2,40,000 টাকা, এর 60%। তো এই গুণন 60 ভাগ কিন্তু 100 হবে 60% মানে। তো এভাবে যদি আমরা ক্যালকুলেট করি 1,44,000 টাকা হয়। এখন দেখো এটা কিন্তু তার হাউস রেন্ট অ্যালাউন্স, এটা সে পায়। এইবার আমরা সূত্রে ফেলবো, লেস exempted lower of 50% of basic salary, that is 2,24,000-এর 50% হচ্ছে 1,20,000 অথবা 25,000 টাকা করে অ্যানুয়ালি ধরলে 3 লাখ। এই দুইটার মধ্যে ছোট কোনটা, 1,20,000। তার মানে আপ টু 1,20,000 টাকা পর্যন্ত তো কিন্তু সে কি ট্যাক্স ফ্রি থাকবে। এই জন্য আমি বলেছি যে 50% যদি সে পেতো হাউস রেন্ট অ্যালাউন্স, কোনো রকম কোনো ট্যাক্সই দেওয়া লাগে না। যার কারণে এখন যেহেতু সে 60% পায়, এই 10% বেশি পাওয়ার জন্যই কিন্তু তার কিছু ইনকাম এখন ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে।
আর সেই মাইনাসটা আমরা এখন করব, মাইনাস করে যেটা থাকবে সেটা আমাদের ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে। পরে দেখো সিচুয়েশন 2তে বলা হচ্ছে ওই যে 24,000 টাকা কিন্তু এ মাইনাস বি করে 24,000 টাকা, এ বি মানে এতে যা বলেছি সেটা আর বিতে যা বলেছি সেটা, এটা মনে হয় বোঝানো লাগবে না। সিচুয়েশন 2তে দেখো মিস্টার এক্স ইজ পেড মান্থলি 60,000 টাকা অ্যাজ বেসিক স্যালারি অ্যান্ড হি ইজ অলসো গিভেন 60% অফ বেসিক স্যালারি অ্যাজ হাউস রেন্ট অ্যালাওয়েন্স। এখন দেখো স্যালারি ইনকামে হেড তার কী হয়। হাউস রেন্ট অ্যালাওয়েন্স 7,20,000 গুণন 60% অর্থাৎ 4 একক দশক শতক হাজার অযুত লক্ষ 4,32,000 টাকা সে পায় হাউস রেন্ট অ্যালাওয়েন্স। এটা হচ্ছে তার বেসিকের 60%। এখন এখান থেকে আমরা করব কি, লেস এক্সামটেড লোয়ার অফ 50% অফ বেসিক স্যালারি। তো লোয়ার অফ 50% অফ বেসিক স্যালারি হচ্ছে 3,60,000 অর 25,000 টাকা পার মান্থ ধরলে হয় 3 লাখ টাকা। তাহলে এখানে লোয়ার ওয়ান কোনটা, 3 লাখ টাকা। তাহলে 4,32,000 টাকা থেকে 3 লাখ টাকা বাদ দিলে আমাদের 1,32,000 টাকা হয়। দিস স্যালারি ইনকাম উইল বি অ্যাডেড টু দ্য টোটাল ইনকাম। ওকে, নেক্সট সিচুয়েশনটা আরও সহজ। দেখো এখানে বলা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তার মানে দেখো আমরা কিন্তু অ্যাকোমোডেশন পাই না, আমাদের ক্যাশ পাই। সো কোনো এমপ্লয়ি আছে তারা ধরো অ্যাকোমোডেশন পায়, মানে থাকার জন্য বাড়ি পায়। তো যখন কোনো এমপ্লয়িকে এরকম কোনো ফ্রি হতে পারে আনফার্নিশ বা ফার্নিশ সে কোনো অ্যাকোমোডেশন পেলো তার এমপ্লয়ারের কাছ থেকে, ইন দ্যাট কেস 25% অফ বেসিক স্যালারি অর দ্য রেন্টাল ভ্যালু অফ দ্য অ্যাকোমোডেশন, অর্থাৎ ওই যে বাসায় সে থাকবে ওই বাসার ভাড়া মূল্যও হতে পারে অথবা বেসিক স্যালারির 25% হতে পারে। হুইচ এভার ইজ লেস শ্যাল বি অ্যাডেড টু দ্য স্যালারি ইনকাম বা টোটাল ইনকাম। এক্ষেত্রে দেখো উদাহরণ, মিস্টার এক্সকে মান্থলি 20,000 টাকা বেসিক স্যালারি দেওয়া হচ্ছে, তাকে একটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে যার অ্যানুয়াল রেন্টাল ভ্যালুও দেওয়া আছে 1,20,000 টাকা। এখন এই ক্ষেত্রে দেখো কি হবে, এই ক্ষেত্রে বলা হচ্ছে 25% অফ হিজ বেসিক স্যালারি। সো রেন্টাল ভ্যালু 1,20,000 আর বেসিক স্যালারি 2,40,000-এর 25%, তার মানে 60,000 টাকা। সো লোয়ার ওয়ান ইজ 60,000 টাকা। তো এখানে আমাদের 60,000 টাকা উইল বি অ্যাডেড টু হিজ স্যালারি ইনকাম। Then next situation, accommodation of concession rate, when the accommodation given by the employer to the employee at concessional rate, differences between the rate actually paid by the employee and the amount determined using the above rule, that is above rule মানে ঠিক আগের রুলটা, rental value of accommodation or 25% of basic salary, whichever is less will be added with the salary income. উদাহরণ দেখো, মিস্টার এক্স তাকে মান্থলি 20,000 টাকা বেসিক স্যালারি দেওয়া হয় এবং তাকে আরও কি একটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হচ্ছে কনসেশনাল রেটে। তা তো গেল, তার উপরে আবার বলছে ওই বাড়ির রেন্টাল ভ্যালু 1,20,000। এছাড়াও কি হি বিয়ার্স রেন্ট অফ টাকা 2,000 পার মান্থ। ওই বাড়ির উনি মাত্র 2,000 টাকা পার মান্থে দিচ্ছেন, আসলে কিন্তু ভাড়া পার মান্থে ভাড়া কিন্তু 10,000, বাট উনি দিচ্ছেন 2,000 করে। ইন দ্য কেস ফলোয়িং অ্যামাউন্ট উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি। তো প্রথমে আমরা উপরের রুলসটা মাথায় নিব, 1,20,000 অথবা 25% অফ বেসিক স্যালারি। তো সেইখানে আমাদের লোয়ার ওয়ান হচ্ছে 60,000 টাকা। এখন দেখো ওই ব্যক্তি যে রেন্টটা পে করছে বাড়িওয়ালাকে আরও 2,000 টাকা পার মান্থ করে, সে কিন্তু 12 দুগুণে 24,000 টাকা আরও দিচ্ছে। তো যেহেতু সে এটা দিচ্ছে সেহেতু এই দেওয়া টাকা লোয়ার ওয়ান অর্থাৎ এই 60,000 টাকা থেকে মাইনাস হয়ে যে টাকা বাকি থাকবে সেই টাকাই কিন্তু গিয়ে যোগ হবে টোটাল ইনকামে, অর্থাৎ কি ট্যাক্সেবল ইনকামে। নেক্সট পয়েন্ট, entertainment allowance. The whole amount of entertainment allowance will be included under the head of salary income and there will be no exemption. এটাই সূত্র মনে রাখো। Mr. X is given টাকা 3,000 monthly as entertainment allowance where the actual entertainment expenses was 3,000, whatever may be the expenses. In addition, he is also provided with a free lunch of the office during work and the entry amount of the entertainment allowance entire amount এটা, okay, not entry, that is 300 টাকা into 12, 3,000 টাকা and 600 টাকা. It will be totally added to the salary. There will be no exemption for actual expenses or আর কি পড়া হচ্ছে further addition for free lunch. Okay, this is not further, this will be the term will be the further addition. Sorry for the mistake. Now convenience মানে যাতায়াতের ভাড়া। তো যাতায়াতের ভাড়াও 3 ভাবে পাওয়া যায় বাড়ির মতোই, ক্যাশ, গাড়ি ক্যাশ। প্রথমেই হচ্ছে ক্যাশ, এখানে উদাহরণস্বরূপ
তবে যাই পাক না কেন এমপ্লয়ি যদি এমপ্লয়ারের কাছ থেকে পায় তাহলে সেটা কিন্তু স্যালারি ইনকামে গিয়ে যোগ হবে, তার স্যালারিতে অর্থাৎ টোটাল ইনকামে গিয়ে যুক্ত হয়। তো এখানে দেখো আমরা বলতেছি যে একজন ব্যক্তি তাকে কি করছে, আচ্ছা উদাহরণে পড়ে যাই। সূত্রটা বলা হচ্ছে এরকম যে যদি কোনো ব্যক্তি কনভেনিয়েন্স অ্যালাওয়েন্স লাভ করে তার এমপ্লয়ের কাছ থেকে ইন ক্যাশ, নট ইন কেস, দিস ইজ ইন ক্যাশ, অ্যামাউন্ট এক্সিডিং 30,000 টাকা অ্যানুয়ালি উইল বি অ্যাডেড উইথ স্যালারি। অর্থাৎ 30,000 টাকার বেশি, এক্সিডিং 30,000, 30,000 টাকা পর্যন্ত কিন্তু মাপ। সেই ক্ষেত্রে দেখো উদাহরণে সুন্দর করে বলা হচ্ছে যে মিস্টার এক্স, হি ইজ অ্যান এমপ্লয়ি অফ দ্য গ্রামীণ ফোন অ্যান্ড হি ইজ গিভেন 3,000 টাকা পার মান্থ অ্যাজ কনভেনিয়েন্স অ্যালাওয়েন্স। সো দ্য অ্যামাউন্ট অ্যাডেড উইথ স্যালারি উইল বি ফলোয়িং, এক্সিডিং 30,000 মানে 30 পর্যন্ত মাপ, 30-র উপরে গেলে সেটা গিয়ে তার টোটাল ইনকামে যোগ হয়। তো সেই ক্ষেত্রে দেখো 3,000 টাকা পার মান্থ হলে 3 বারাং 36, তাহলে এই 36,000 টাকা কিন্তু ওনার কনভেনিয়েন্স অ্যালাওয়েন্স লেস এক্সেমটেড, অর্থাৎ এখানে তার এক্সেমশন হচ্ছে 30,000 টাকা। সো 30,000 টাকা যদি 36,000 টাকা থেকে বাদ হয়, এখানে মাত্র 6,000 টাকায় তার স্যালারি অ্যামাউন্টে গিয়ে যোগ হবে। নেক্সট পয়েন্ট, কনভেনিয়েন্স ফ্যাসিলিটি ফর পার্সোনাল ইউজ। When convenience facility provided for partly or fully personal use of the employee, 5% of basic salary or 60,000 taka whichever is higher will be added to the salary income. It should be noted here that if the convenience is provided wholly for official purpose, nothing will be added to the salary income. Again I want to mention it যে এক মিস্টার এক্স ধরো উনি একটা গাড়ি পাইছেন ফুললি অফিসিয়াল পারপাজে, দেন এই সূত্র অ্যাপ্লাই হবে না, অর্থাৎ তিনি ফুললি ট্যাক্স ফ্রি থাকবেন। কিন্তু যদি হোললি অর পার্টলি পার্সোনাল পারপাজে পায় তাহলেই এই সূত্র অ্যাপ্লিকেবল হবে। ওকে, দেন লেটস গো টু দ্য এক্সপ্লানেশন। 1. Mr. X paid monthly টাকা 20,000 as basic salary and he has also been provided with a convenience facility. So now the explanation, এটা যদি আমরা বুঝি কি বলা হচ্ছে যে বোথ পার্সোনাল অর অফিসিয়াল ইউজ অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট টাকা 2,000 হ্যাজ বোর্ন বাই দ্য এমপ্লয়ার, সো দ্য অ্যামাউন্ট অ্যাডেড উইথ স্যালারি উইল বি অ্যাজ ফলোস। কনভেনিয়েন্স ফ্যাসিলিটি হায়ার অফ টাকা 60,000 অর বেসিক স্যালারির 5%, কত বলা হচ্ছে 12,000 টাকা। সো ইট ইজ 60,000 টাকা। সো লুক অ্যাট দিস এক্সাম্পল অ্যান্ড দ্য ফর্মুলা এগেইন। তো বলা হচ্ছে যে এখানে 5% অফ বেসিক স্যালারি অর 60,000 টাকা হুইচ এভার ইজ হায়ার উইল বি অ্যাডেড টু দ্য স্যালারি ইনকাম। তো এখানে তার বেসিকের 5% হচ্ছে খুবই কম 12,000 টাকা, আর 60,000 টাকা হচ্ছে আমাদের সূত্রের, তাহলে সূত্রেরটাই যেহেতু বড় অ্যামাউন্ট সেই জন্য এই বড় অ্যামাউন্টটি গিয়ে যোগ হবে স্যালারি ইনকামের সঙ্গে। নেক্সট explanation 2. Mr. X paid monthly amount of টাকা 20,000 as the basic salary. He has also been provided with convenience facility only for official use. So nothing will be added here to his salary income, nothing. The cost of the car and annual maintenance cost is irrelevant. Proportion of the personal and office use of the car also irrelevant. তো এখানে বলছে যে কস্ট অফ দ্য কার অর্থাৎ কারের দাম কত, অ্যানুয়াল মেনটেনেন্স কত, এগুলা এই প্রপোর্শন যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে এগুলা হচ্ছে ইরেলিভেন্ট, এই পয়েন্টগুলো নিয়ে আমরা কোনো আলোচনাই করব না। নাও নেক্সট, অ্যাডিশনাল কনভেনিয়েন্স অ্যালন উইথ কনভেনিয়েন্স ফ্যাসিলিটি। তার মানে কি কনভেনিয়েন্স ফ্যাসিলিটিও দিচ্ছি, আবার তোমাকে গাড়িও দিচ্ছি, আবার কিছু ক্যাশও দিচ্ছি, এরকম টাইপ। তো এই জন্য বলা হচ্ছে দেখো, ইফ অ্যান এমপ্লয়ি প্রোভাইডেড উইথ কনভেনিয়েন্স ফ্যাসিলিটি অ্যান্ড কনভেনিয়েন্স অ্যালাওয়েন্স বোথ, মাই গড, দেন ইন কেস বোথ 5% of basic salary or 60,000 taka, whichever is higher will be added with salary income, and the amount of the convenience allowance given in cash will be added with salary income. In this case there will be no exemption, মানে কোনো এক্সেমশন নাই। তাহলে কি হবে এটা? এক্সপ্লানেশন দেখলে আমরা বুঝবো। মিস্টার ইশতিয়াক তাকে 20,000 টাকা বেসিক স্যালারি দেওয়া হচ্ছে, এছাড়াও দেখো তাকে কনভেনিয়েন্স ফ্যাসিলিটি বোথ পার্সোনাল এবং অফিসিয়াল ইউজে দেওয়া হচ্ছে। ইন অ্যাডিশন দিস হি ইজ অলসো গিভেন টাকা 500 মান্থলি অ্যাজ এ কনভেনিয়েন্স অ্যালাওয়েন্স। অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট অফ 3,000 টাকা ওয়াজ বোর্ন বাই মিস্টার ইশতিয়াক, সো অ্যামাউন্ট উইল বি অ্যাডেড উইথ হিজ স্যালারি উইল বি কনভেনিয়েন্স ফ্যাসিলিটি হায়ার অফ 60,000 অর কত বেসিকের 5%, তো 2,40,000-এর 5% 12,000। তো
তো হায়ার তো 60,000 পেয়ে গেলাম। প্লাস এর সঙ্গে কি প্লাস হবে, অ্যাড হবে, কনভেনেন্স অ্যালায়েন্স অ্যাড হবে। অ্যালায়েন্স পাচ্ছে কত, 500 পার মান্থ, 6,000। সো 60,000 গুণন 6,000 এক্সট্রা 66,000। এখানে কিন্তু কারের দাম, এর মেনটেনেন্স কস্ট কোনো কিছু আমরা আমাদের আমলে নেব না। ওকে, দেন ফিস কমিশন। ফিস কমিশন যেটাই হোক না কেন, যাই পাক না কেন, তো এটাই বলতেছে ফিজ ইজ অ্যান অ্যামাউন্ট পেড ফর সার্ভিস রেন্ডার টু দ্য পেমেন্ট অফ হুইচ ইজ উইথ রেফারেন্স টু দ্য ওয়ার্ক পারফর্ম অ্যান্ড নট উইথ রেফারেন্স টু এনি টাইম ফ্যাক্টর। অর্থাৎ কোন টাইমে পেয়েছেন এটার কিন্তু উল্লেখ থাকে না, কিন্তু তিনি কোনো একটা কাজ করেছেন হয়তো বা বলা থাকলে ওই রেফারেন্সগুলি পেয়েছেন। অন দ্য আদার হ্যান্ড, কমিশন ইজ এ পেমেন্ট ফর ট্রানজ্যাক্টিং এ বিজনেস। ইট মে বি বেসড অন স্যালারি অ্যান্ড নেট প্রফিট। মানে কমিশনটা কি হয়, আমি একটা জিনিস সেল করলাম 20 লাখ টাকার, তার উপরে আমি 1% কমিশন পাইছি, লাইক দ্যাট। অর আদার factor, it may be just fixed sum of money. Whatever free of commission is, it may be from employer, the entire amount will be added with salary and will be taxable. So যাই হোক না কেন, তো আদার ফ্যাক্টরের সঙ্গে এটা যোগ করার কথা আমরা বলছি। যাই হোক না কেন, it may be the amount totally will be included in the salary income. Sorry, again here is another mistake. Then explanation. Mr. Istiak, okay, he is paid monthly salary, basic salary 20,000 taka and monthly fee 500 taka for his special tax conduct by him. In addition to it, he is also given 2% commission on net profit. Net profit taka 50,000 annually. So the amount added with the salary will be as follows. Fees total 6,000 আর commission 50,000 এর 2% 1,000. Total amount will be added with the salary income. Rest of the points is in the part 2. Okay, so for now, Allah Hafiz, meet you inshallah, meet you soon, Allah Hafiz.